রাজশাহী বোর্ড 2026 এসএসসি পরীক্ষার রসায়ন সৃজনশীল প্রশ্নের সমাধান 1 নম্বর সৃজনশীল। তো এখানে আমরা মূলত কিন্তু গ এবং গ এর অ্যান্সারটার সলভটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো এখানে প্রথম প্রশ্ন ছিল ক্যাটায়ন কাকে বলে, তো এটা লিখতে হবে হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে। আর একটা খ মার্কের প্রশ্ন এসেছে হচ্ছে SO4 2- একটি যৌগমূলক ব্যাখ্যা করো। তো তুমি লিখবে যে SO4 2- একটি যৌগমূলক কারণ এটি একাধিক মোলের সমন্বয়ে গঠিত একটি ঋণাত্মক আয়ন বা পরমাণু গুচ্ছ যেটাকে বোঝায়। এই ধরনের জিনিসকে আমরা কি সাধারণত যৌগমূলক বলে থাকি। আর এটি SO4 2- এই একাধিক মৌল মিলে যে গুচ্ছটা তৈরি হয়েছে সেটা নিজে একটা স্বতন্ত্র মৌল হিসাবে কাজ করে, যার যোজনী হচ্ছে 2। এরপরে গ নাম্বারে আছে দেখো পর্যায় সারণীতে বি মোলের অবস্থান ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখাও। তাহলে এই প্রশ্নটার সমাধানের জন্য তুমি প্রথমে লিখবে পর্যায় সারণীতে বি মোলের অবস্থান ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে নিম্নে ব্যাখ্যা করা হলো। তারপর লিখবে এখানে বি মৌল বলতে ওই যে 24 যেহেতু সেহেতু ক্রোমিয়ামকে বোঝাইছে এবং নিচে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এভাবে লিখবে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এই যে আমি এখানে লিখেছি দেখো, এবং এখানে যেহেতু লাস্টে DS রয়েছে সেহেতু গ্রুপ নির্ণয় হবে ডি আর এস এর উপর যে ইলেকট্রন আছে তার যোগফল, অর্থাৎ 5 আর 1 যোগ করলে হয় 6, এবং পর্যায় হবে 4, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা যেটা 4 শেষ কক্ষপথ, এটা হচ্ছে তার পর্যায়। এবং লাস্টে তুমি লিখে দেবে যে উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে এই ক্রোমিয়াম মূলটি পর্যায় সারণীর 6 নম্বর গ্রুপ এবং 4 নং পর্যায়ে অবস্থিত। তো এই প্রশ্নটি সলভ হয়ে গেল। এরপর আমরা লাস্টের যে প্রশ্নটা এসেছে সি মোলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটলেও এ মোলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে ঘটে, এটা ব্যাখ্যা করো। তো এখানে এ মূলটা কিন্তু হচ্ছে অক্সিজেন। এ মূলটা হচ্ছে দেখো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস তো আমরা জানি যে 8, তাহলে 1s2 2s2 2p6 এটা দেখো, এটা কিন্তু সাধারণ নিয়ম মেনে চলেছে, অর্থাৎ 2p পূর্ণতায় রয়েছে, ঠিক আছে। 2p এর অর্ধপূর্ণ বলতে বোঝায় 2p3 এবং 2p6, যেহেতু এটা 2p পূর্ণ অবস্থায় রয়েছে সেহেতু যৌগটি কিন্তু স্থিতিশীল। কিন্তু সি মৌলের কথা বলছে, সি মৌলটা কিন্তু হচ্ছে এখানে দেখো 29 কপার। তাহলে আমরা এই কপারের ইলেকট্রন বিন্যাসটি কিন্তু স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম, এটার ব্যাখ্যা দেব আমরা এভাবে। আসলে এটা হচ্ছে হুন্ডের পদ্ধতি, আর এই পদ্ধতিটা সবচেয়ে বেটার হয় এভাবে দিলে, যদিও তোমাদের ছোট ক্লাসের বই এভাবে নেই, এটা ইন্টারের ধারণা অনুযায়ী দেওয়া, তারপরও তোমাদের বইয়ের আলোকে টুকটাক লিখতে পারলেও কিন্তু তুমি ফুল মার্ক পাবে। তারপরে এভাবে দিলে সবচেয়ে আপডেট অ্যান্সার এবং সুন্দর অ্যান্সার। প্রথমে লিখবে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস, দেখো তখন কিন্তু 3D উপর ছিল 9, 4s ছিল 2, এবং যখন কপারকে আমরা উত্তেজিত করব তখন 4s থেকে একটি ইলেকট্রন ফাঁকা ডি অরবিটালের ওই এক অযুগ্ম ইলেকট্রনের সাথে গিয়ে যুগ্ম হবে, অর্থাৎ স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস হবে 3Dর উপর 10 এবং 4s এর উপর 1। তো তুমি এরপরে লিখবে উপরোক্ত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে স্বাভাবিক অবস্থায় এই কপারের 3Dতে ইলেকট্রন থাকে 9টি এবং 4s থাকে 2টি, কিন্তু যখন আমরা কপারকে তাপ দিই বা উত্তেজিত করি তখন 4s থেকে একটি ইলেকট্রন ফাঁকা 3D অরবিটালে গিয়ে প্রবেশ করে এবং তখন 3D10 এবং 4s অন ইলেকট্রন বিন্যাস পরিণত হয়, যা আর আমরা জানি 3Dর উপর 5 অথবা 3D যদি 10 হয় তাহলে যৌগটি বা মৌলটি বেশি সুস্থিতি অর্জন করে। এই উপরোক্ত কারণেই কপারের ইলেকট্রন বিন্যাসটি স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। তো 1 নম্বর প্রশ্নটি সলভ হয়ে গেল। ইনশাল্লাহ আমি পরের ভিডিওতে তোমাদের সাথে 2 নাম্বার নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সকলকে ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড 2026 রাজশাহী বোর্ড 2026 রসায়ন সৃজনশীল প্রশ্নের এই 2 নাম্বার প্রশ্নটির সম্পূর্ণ সমাধান নিয়ে। তো দেখো 2 নাম্বার প্রশ্নটির এটা উদ্দীপক দেওয়া আছে এবং প্রথম প্রশ্ন কোয়া দিয়েছে প্রতীক কাহাকে বলে। তো তুমি এটা লিখবে যে কোনো মৌলের ইংলিশ বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় প্রতীক, এবং অ্যালকাইল মূলকের যোজনী ব্যাখ্যা করে এটা বলছে। তো তুমি অ্যালকাইল মূলকের কিন্তু তোমার বোঝায় হচ্ছে CnH2n+1
একটা বন্ড হাত ফাঁকা থাকে, অথবা CH3 একটা ফাঁকা হাত। যেহেতু এর একটা হাত ফাঁকা থাকে সেহেতু এর যোজনী আমরা সাধারণত লিখি হচ্ছে 1। অ্যালকাইল মূলকের যোজনী হচ্ছে 1। অর্থাৎ তোমাকে আমি যদি বুঝাই, অর্থাৎ এরকম যে তোমার অ্যালকাইল মূলক যেমন CH3 ফাঁকা হাত, এই যে তার মানে এর যোজনী হচ্ছে 1। এর সাথে যদি একটা ক্লোরিন যোগ হয়, ক্লোরিন যোজনী 1, এরও 1, এই জন্য কিন্তু এর আগে পিছিয়ে কিছু হয় নাই। ঠিক আছে, তো এভাবে এটি তুমি একটা ব্যাখ্যা দিয়ে দিবে যে যোজনী এই কারণে 1 হয়, ফাঁকা একটা হাত থাকে। আর এরপর আমরা পড়ব গ নাম্বার প্রশ্ন, আর থেকে পি প্রস্তুতির সমীকরণ ব্যাখ্যা করো। তাহলে এখানে আরটা কি, আর হচ্ছে দেখো এনের মান যেহেতু 1, তাহলে CH3COOH হবে, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড। এবং পিটা হচ্ছে কি, দেখো C1 বসাইলে তাহলে হয় CH4, অর্থাৎ মিথেন, এখানে আছে মিথেন। তাহলে আর থেকে আমরা মিথেনের প্রস্তুতিতে যাব। ওকে, অর্থাৎ দেখো সলিউশনটা হবে এরকম সলিউশন হবে যে আর থেকে পি প্রস্তুতি। আর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দেবে, হবে সোডিয়াম ইথানয়েড পানি, এবং পরবর্তীতে সোডিয়াম ইথানয়েডের মধ্যে সোডা লাইন যোগ করলে তৈরি হবে হচ্ছে মিথেন। কীভাবে হবে আমি কিন্তু বুঝিয়ে দিছি। দেখো এই এইচটা যাবে CH3-এর মধ্যে, CH4, আর COON এইগুলো একসাথে যুক্ত হয়ে 2N2, আর C2টাও আর একটাও, তিনটাও, অর্থাৎ সোডিয়াম কার্বনেট, অর্থাৎ এটাই হচ্ছে সেই পি মূল। দেখো পি মূলটা কিন্তু আমাদের ওই যে ছিল যে এখানে মিথেন, পি হচ্ছে মিথেন। তাহলে আমরা কিন্তু আর থেকে পি মূলটা পেয়ে গেলাম। এরকমভাবে তুমি বিক্রিয়াটা লিখে শেষে একটু এই বিক্রিয়া রিলেটেড ভাষা লিখবে। অর্থাৎ আমরা প্রথমে ইথানোয়িক অ্যাসিডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা আর যোগের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে পাই সোডিয়াম ইথানয়েড, পরবর্তীতে সোডিয়াম ইথানয়েডকে সোডা লাইমের সাথে বিক্রিয়া করালে পি মূল অর্থাৎ মিথেন উৎপন্ন হয়। ওকে, এরপরে আমরা যাব গ নাম্বার প্রশ্নটা। দেখো গ নাম্বার প্রশ্ন বলছে পি থেকে কিউ এর সমগোত্র শ্রেণী যোগ উৎপন্ন করো। অর্থাৎ এখানে দেখো পি মূলটা কি, পি হচ্ছে তোমার মিথেন, মিথেন থেকে আমরা করব কি, কিউ হচ্ছে ইথানল, অর্থাৎ অ্যালডিহাইডের একটা মূল আমরা মিথেন থেকে তৈরি করব। তাহলে এটার আনসার হবে দেখো এরকম, পি হচ্ছে মিথেন, কিউ হচ্ছে অ্যালডিহাইড কিন্তু ইথানল। তাহলে আমরা ওই যে এই বিক্রিয়াটা যাবো, এটা কিন্তু তোমাদের মূল বই আছে বিক্রিয়াটা। মিথেনের সাথে আমরা ক্লোরিন বিক্রিয়া করাবো, তাহলে হবে মিথাইল ক্লোরাইড যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং মিথাইল ক্লোরাইডের সাথে ক্ষারের বিক্রিয়ায় তৈরি হবে মিথানল। এবং মিথানলকে আমরা যদি পটাশিয়াম ডাইক্রোমেট সালফুরিক অ্যাসিড দ্বারা জারিত করি, তাহলে এই যে CH3 আছে এখান থেকে কিন্তু H2টা বের হয়ে ওর সাথে যে পানি হয়ে যাবে। তাহলে এখানে থাকে কি বলো, CHOH। এটাকে একটু সাজিয়ে লিখবো, এইচটা আগে লিখবো CHO, অর্থাৎ অ্যালডিহাইড মূলক দেয়, এভাবে সাজিয়ে লিখতে হবে। এই যে মিথানল, তাহলে মিথানল আর এই যে দেওয়া শেষে কিন্তু CHO আছে, কিউ এরও আছে, এটারও আছে। তাহলে এখানে মিথানল কিউ এর একটা সমগোত্রীয় যৌগ অর্থাৎ অ্যালডিহাইড, এবং মিথানল থেকে কিন্তু ডেল রিন পলিমার তৈরি করা হয়। ওই যে বলছে যে এর উৎপন্ন যৌগটির ব্যবহারিক প্রয়োগ বিশ্লেষণ, যা দিয়ে প্লাস্টিকের চেয়ার, ডাইনিং টেবিল এবং বালতি কি তৈরি করা যায়। তো 2 নং প্রশ্নটির পুরো সলভ তোমাদের সাথে আলোচনা করলাম রাজশাহী বোর্ড 2026-এর সৃজনশীলের। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব 3 নং নিয়ে। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব রাজশাহী বোর্ড 2026 রসায়ন সৃজনশীলের 3 নং প্রশ্নটি নিয়ে। দেখো 3 নং প্রশ্ন এখানে গ্রুপ এক্স কিন্তু বোঝাইছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আর এটা যেহেতু জিঙ্কের আগে রয়েছে সেহেতু এটি হচ্ছে কপার। তো এখানে প্রশ্ন দিচ্ছে ইলেকট্রন আসক্তি কাহাকে বলে। তো এটা লিখবে তুমি 1 মোল গ্যাসীয় কোনো পরমাণু তার শেষ কক্ষপথ বা 1টি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি। আর খ নাম্বারে আসছে ক্লোরিন একটি হ্যালোজেন, ব্যাখ্যা করো। তো এটা ব্যাখ্যা করবে কিভাবে বলো। তাই আমরা হ্যালোজেন মূলকের সাধারণত জানি যে এদের ইলেকট্রন বিন্যাস করলে সবগুলোর শেষে কিন্তু তোমার 7টি ইলেকট্রন থাকে, অর্থাৎ এরা গ্রুপ 17-এর অন্তর্ভুক্ত, এবং এদের সবার যোজনীয় কিন্তু 1, এবং এদেরকে সমুদ্র থেকে পাওয়া যায় বা লবণ উৎপন্নকারী বলে এদেরকে হ্যালোজেন বলা হয়। এরপরে আমরা গ নাম্বার আসল প্রশ্নের অ্যান্সারে আসবো যে টি মূলটি একাধিক যোজনী প্রদর্শন করে, এটি ব্যাখ্যা করো। টি মূলটা কিন্তু কপার, তাই কপারের একাধিক যোজনীর ব্যাখ্যা আমরা দেবো এইভাবে
এখানে টি সমান কপার, কপারের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস লিখবো। এরপরে কপার যেহেতু যোজনী 1 হয় সেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করলে একটা প্লাস হবে, আর দুইটা ত্যাগ করবে যখন তখন এস এর থেকে একটা যাবে আর ডি থেকে একটা যাবে, অর্থাৎ ডি 3 উপর হবে 9, 2 প্লাস। ঠিক আছে, তো উপরোক্ত ইলেকট্রন বিন্যাসের আলোকে বলা যায় যে এটা কি এই একাধিক যোজনী প্রদর্শন করে, অর্থাৎ কপারের যোজনী 1 হইতে পারে, অথবা যখন কপার 1 প্লাস হয় অর্থাৎ কিউ প্লাস হয় তখন এর যোজনী 1, যখন কিউপ্রিক হবে তখন এর যোজনী হবে 2। এরপরে আমরা আসবো, দেখো শেষের প্রশ্নটি এক্স কিউ আর টি। তাহলে এখানে এক্স কিউ আর টি বলতে কি বোঝাইতেছে? এক্স হচ্ছে দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের বলছে যে আয়নীকরণ শক্তি ও ধাতব ধর্মের ক্রম বিপরীত ব্যাখ্যা করো। তাহলে আমরা কিন্তু জানি এটা একই গ্রুপে আছে। একই গ্রুপের ক্ষেত্রে হলো পারমাণবিক আকার বা ব্যাসার্ধ যত নিচের দিকে যা বৃদ্ধি পাবে, আর যত পারমাণবিক আকার বৃদ্ধি পাবে ওই মৌলের কিন্তু আয়নীকরণ শক্তি তত হ্রাস পাবে বা কমে যাবে। আর ধাতব ধর্ম কিন্তু এর বিপরীত। আবার সেহেতু ধাতব ধর্ম যত নিচের দিকে যাবে, অর্থাৎ সোডিয়ামের চেয়ে লিথিয়ামের চেয়ে সোডিয়ামের ধাতব ধর্ম বেশি, আর সোডিয়ামের চেয়ে পটাশিয়ামের সবচেয়ে ধাতব ধর্ম বেশি হবে। এবং আয়নীকরণ শক্তি কিন্তু এখানে সবচেয়ে বেশি হবে লিথিয়ামের, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম। এভাবে শেষে আমরা আলোচনা করে ক্রমটা দিয়ে দিব। ওকে, তাহলে কিন্তু তোমাদের 3 নম্বরের প্রশ্নটির অ্যান্সার সলভ হয়ে গেল। এবার আমরা যাব পরবর্তী সৃজনশীল প্রশ্নে, অর্থাৎ 4 নম্বর। আমি সাদর স্যার এখন তোমাদের সাথে আলোচনা করব এই রাজশাহী বোর্ড 2026 রসায়ন সৃজনশীলের 4 নং প্রশ্নটির সঠিক অ্যান্সার নিয়ে। তো এখানে দেখো এক্স মূল্যটির পর্যায় বলছে 2, গ্রুপ 17, অর্থাৎ 2 7 হবে। 7-এর সাথে 10 যোগ করলে গ্রুপ হয় 17, অর্থাৎ মূল্যটি হচ্ছে ফ্লোরিন, এবং ওয়াই হবে হচ্ছে ম্যাগনেসিয়াম, এবং জেড হচ্ছে কে পটাশিয়াম। এবং এখানে প্রশ্ন দিয়েছে বিক্রিয়ার হার কাহাকে বলে। তো একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে আমরা বলি বিক্রিয়ার হার। আর বর্ষাকালে, খ নাম্বার, বর্ষাকালে ছাদে পানি ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো। বর্ষাকালে ছাদে পানি ব্যবহার করা হয় কারণ বর্ষাকালে যদি ছাদে পানি দীর্ঘদিন ব্যবহার না করা হয় তাহলে সেখানে বিভিন্ন শ্যাওলা জমে, শ্যাওলা জমার কারণে সেটা কিন্তু অনেক ক্ষার জমে যায় সেখানে, এবং সেই ক্ষেত্রে আমরা যদি পানি দিয়ে বারবার ধুতো করি এবং পাশাপাশি বালু দিই অ্যাসিড হিসাবে, তাহলে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় ওটা প্রশমিত। অর্থাৎ বর্ষাকালে ছাদে পানি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যাতে বিভিন্ন শ্যাওলা বা ক্ষার জাতীয় জিনিস সেখানে জমতে না পারে। তো এই হলো খ নাম্বারের অ্যান্সার। এরপর আমরা যাব মূলত গ নাম্বারে, এক্স এবং ওয়াই মূল দ্বারা গঠিত যৌগের বন্ধন প্রকৃতি ব্যাখ্যা করো। তাহলে এখানে দেখো এক্স মূলটা হচ্ছে কি বলো, এখানে এক্স মূলটা হচ্ছে এফ, আর ওয়াই হচ্ছে কি ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড হবে। এর ভিতরে বন্ধন গঠন প্রকৃতি বলতে বুঝাইতেছে ম্যাগনেসিয়াম যেহেতু এখানে ধাতু, ফ্লোরিন হচ্ছে অধাতু, তাহলে এদের ভিতরে আয়নিক বন্ধন গঠিত হবে। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস লিখবো, লেখার পরে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো আমরা ডট দিয়ে প্রকাশ করব, আর ফ্লোরিন দুইটা দুই পাশে লিখে এর ইলেকট্রন 7টা করে ক্রস দিয়ে প্রকাশ করব। এবং ম্যাগনেসিয়াম যেহেতু ধাতু সে এই একটা ইলেকট্রন এই ফ্লোরিনকে দিবে এবং আরেকটা ইলেকট্রন দিবে, আরেকটা ইলেকট্রন যাবে কিন্তু এই ফ্লোরিনের দিকে। তাহলে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করছে, 2টা প্লাস হবে, আর ওই ফ্লোরিন একটা গ্রহণ করছে, একটা মাইনাস, এবং প্লাস মাইনাসের ভিতরে আকর্ষণের মাধ্যমে এদের মাঝখানে একটা বন্ধন তৈরি হবে যেটাকে আমরা বলি আয়নিক বন্ধন। এবং লাস্ট স্টেপে আমরা লিখব যে MgF2 সলিড, অর্থাৎ শেষে একটু আমরা এদের ভাষা লিখে দেব, যেভাবে লিখছো ওইভাবে অনুযায়ী একটু ভাষা লিখে দিলে অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা দেখব 4-এর শেষের অ্যান্সারটি, যে বলছে যে জেড মূলটি এক পরমাণুক হলেও ওয়াই মূল এক্স মূলটি কিন্তু দ্বি পরমাণু কোনো গঠন করে। এটা ডায়াগ্রাম সব বিশ্লেষণ করে। তাহলে আমরা এখানে লিখব জেড হচ্ছে পটাশিয়াম, এটি হচ্ছে ধাতু, এবং এটি হচ্ছে এক পরমাণুক, আর এক্স হচ্ছে F2, এটা যেহেতু দ্বিপরমাণু গ্যাস সেহেতু এটির মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়। এভাবে লিখে আমরা এই সমযোজী বন্ধনটা ডায়াগ্রাম আকারে দেখিয়ে দিব, অর্থাৎ এখানে দুটি ইলেকট্রনের পাশাপাশি শেয়ার দেখাতে হবে যেটাকে ওই বন্ধনটা বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা আমরা ভাষা লিখব যে ফ্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টি, আবার আরেকটি ফ্লোরিনের আছে 7টি ইলেকট্রন, পাশাপাশি এদের মধ্যে শেয়ারিংয়ের মাধ্যমে ফ্লোরিনের মধ্যে একটি বন্ধন তৈরি হয়, আর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন হয় সেটাকে আমরা বলি
সমযোজী বন্ধন, অর্থাৎ দ্বিপরমাণু গ্যাসটির একটা সমযোজী বন্ধনস্থ যৌগ উৎপন্ন করে। তো এই হলো 4 নম্বরের অ্যান্সার, এখানেই শেষ করছি। এরপরে আমরা আলোচনা করব রাজশাহী বোর্ডের রসায়নের সৃজনশীল 2026-এর 5 নম্বর প্রশ্নটি নিয়ে। আমি সাদর স্যার তোমাদের সাথে এখন আলোচনা করব রাজশাহী বোর্ড 2026 রসায়ন সৃজনশীলের 5 নং প্রশ্নের সবগুলো প্রশ্নের সঠিক অ্যান্সার নিয়ে। তো দৃশ্যপটে একে দেখা আছে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 42 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। আর এই উদ্দীপকটা দেওয়া আছে, এখানে বলছে জারক কাহাকে বলে। তো জারকের টেকনিক মনে রাখার হচ্ছে জারক নামের উল্টা, অর্থাৎ নিজে হবে বিজারিত, অন্যকে কি করবে, জারিত। যার আদান হ্রাস পায় তাই সে হচ্ছে জারক। এটা লিখে দিবে যে সকল পদার্থ নিজে বিজারিত অন্যকে জারিত করে তাকে জারক বলে। মূলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ, এটা ব্যাখ্যা করবে, তোমরা লিখে দিবে যে 1 লিটার দ্রবণে যদি 0.1 মোল দ্রব্য দ্রবিত থাকে তাহলে সেটাকে আমরা বলি মূলার দ্রবণ, যা একটি প্রমাণ দ্রবণ। এরপরে দেখো দৃশ্যপট 1-এর অনুযায়ী কিন্তু প্রশ্ন দিছে যে দৃশ্যপট 1-এ ব্যবহৃত বিক্রিয়াটি অ্যানালার গ্রেড কি জানতে পারি না। তাহলে অ্যানালার গ্রেড কি এটা বুঝতে হবে। অ্যানালার গ্রেড বলতে বোঝায় আমাদের শতকরা উৎপাদের শতকরা পরিমাণ যদি 99% হয়, 99% হয়, তাহলে তা কয় অ্যানালার গ্রেড। তো আমরা এটার উৎপাদের শতকরা পরিমাণটা বের করব। যদি সেটা 99 হয় তাহলে অ্যানালার গ্রেড হবে, না হলে হবে না। তো দেখো আমরা সলিউশনে যাই। 5 নম্বরের ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে আমরা এরকম বিক্রিয়া হলো, তাহলে এটা 100 গ্রাম 56 গ্রাম, এটা লিখে নেবে। এরপর 100 গ্রাম ক্যালসিয়ামকে তাপ দিয়ে আমরা কিন্তু ক্যালসিয়াম অক্সাইড পাই কত, বলো, 56 গ্রাম। 1 গ্রামকে তাপ দিলে কত পাবো, ভাগ হয়ে যাবে। এবং 80 গ্রাম কেন, এখানে দেওয়া আছে 80 গ্রামকে তাপ দিলে আমরা কিন্তু এখানে পাচ্ছি হচ্ছে 44.8 গ্রাম। তো আমরা এরপর লিখব তথ্য উৎপাদের শতকরা পরিমাণ, কিন্তু এটা লিখতে হবে, উপরে লিখতে হবে হচ্ছে বিক্রিয় হতে প্রাপ্ত। বিক্রিয়া কিন্তু প্রাপ্ত দেওয়া আছে কয় গ্রাম, দেখো 42 গ্রাম, এটা থাকবে উপরে। আর সমীকরণ থেকে প্রাপ্ত আমরা পাইলাম 44.8 গ্রাম, এটা থাকবে নিচে, গুণন 100 আসলেও কিন্তু আমাদের 93 পয়েন্ট এত। যেহেতু এই পার্সেন্টটা 99-এর চেয়ে কম, সেহেতু এটি অ্যানালার গ্রেড হবে না। এটাই হচ্ছে এর অ্যান্সার। ওকে। আর যদি এখানে 99% হতো বা তারও একটু বেশি হতো, তাও কিন্তু এটা অ্যানালার গ্রেড হতো। এরপরে আমরা দেখব হচ্ছে তোমার এই যে শেষের প্রশ্নটা, দৃশ্যপট 2 অনুযায়ী দেখো 10 গ্রাম অদক্ষেপ পাওয়া সম্ভব কিনা। তো এটার জন্য কিন্তু আমাদের আগে এই বিক্রিয়াটা কমপ্লিট করতে হবে। এখানে কি আছে দেখো, ফেরাস সালফেট সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে হবে ফেরাস হাইড্রোক্সাইড আর সোডিয়াম সালফেট। তো এখানে প্রথমে এটার আণবিক ভর 152, এটার আণবিক ভর তুমি বের করে নেবে 90 গ্রাম। আর এই যে ফেরাস সালফেটের কিন্তু এই মানগুলো দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, মোলারিটি এস দেওয়া আছে। এখান থেকে আমরা কিন্তু ডাব্লুটা বের করে নেব। তাহলে ডাব্লু পেলাম 15.5 গ্রাম, অর্থাৎ দ্রবণে কিন্তু এইটুকু দেওয়া আছে। তাহলে 152 গ্রামের জন্য কিন্তু আমরা এই ফেরাস সালফেটের জন্য অদক্ষেপ পাই 90 গ্রাম ফেরাস হাইড্রোক্সাইডের। তাহলে 1 গ্রামের জন্য কত, এই যে এখানে 15.2 গ্রামের জন্য আমরা কত পাই, দেখো এখানে কিন্তু আমরা পাইলাম 9 গ্রাম। তাহলে এখানে বলছিল যে 10 গ্রাম, প্রশ্ন করি 10 গ্রাম পদক্ষেপ পাওয়া সম্ভব কি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার এসে কয় গ্রাম, বলো 9 গ্রাম। সো এখানে কোনোভাবেই 10 গ্রাম পদক্ষেপ পাওয়া সম্ভব নয়, এটাই হবে অ্যান্সার। তো 5 নাম্বার সৃজনশীলের সম্পূর্ণ সলিউশনটি সলভ হয়ে গেল। এরপর আমি তোমাদের সাথে 6 নাম্বার সৃজনশীল নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? এখন আমি তোমাদের সাথে আলোচনা করব রাজশাহী বোর্ড 2026 রসায়ন সৃজনশীলের 6 নাম্বার প্রশ্নের সবগুলো প্রশ্নের সঠিক অ্যান্সার নিয়ে। তো আমরা প্রথমেই চলে আসব যে মোলারিটি কাকে বলে। তো মোলারিটি কাকে বলে, এটি অ্যান্সার হবে একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব্য দ্রবিত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। এরপর হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা একটি গতিশীল অবস্থা, এটা ব্যাখ্যা করো। এটা তুমি লিখবে রাসায়নিক সাম্য অবস্থা একটি গতিশীল অবস্থা, কারণ এটি বিক্রিয়ক ধীরে ধীরে কিন্তু শেষ হইতে 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 একসময় বিক্রিয়ক কমতে থাকে, উৎপাদ বাড়তে থাকে, বাড়তে বাড়তে কিন্তু দুটো একটা সাম্য অবস্থানে যায়। অর্থাৎ ধরো বিক্রিয়ক যদি 5 থাকে, সেটা কমতে কমতে একসময় 2.5 হয়ে উৎপাদও যদি 2.5 হয়, অর্থাৎ সেম হয়, তখন দুইটার বিক্রিয়ার হার বা সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার একই হয়। অর্থাৎ
সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার একসময় গিয়ে একটা সাম্য অবস্থায় পৌঁছে, তখন আর সামনের দিকেও যায় না বিক্রিয়া, পেছনের দিকেও। এই ধরনের একটা অবস্থাকে আমরা বলি সাম্য অবস্থা। সেহেতু সাম্য অবস্থা কি একটি গতিশীল অবস্থা, অর্থাৎ এটা একবার পশ্চাৎ থেকে সামনে, আবার সামনের থেকে পশ্চাৎ দিকে সংঘটিত হতে থাকে যতক্ষণ না গুণমাত্রা সমান হয়। তো এটার অ্যান্সার শেষ হয়ে গেল। এরপরে কিন্তু আমরা সলভ করব। দেখো 2 নং বিক্রিয়াটি একটি জারণ বিজারণের যুগপৎ ঘটে। তো এটার অ্যান্সার হবে, দাও 2 নং বিক্রিয়াটা আগে এবার লিখবে, লিখে আদান বসিয়ে দিবে। এখানে যেহেতু মার্কিউরিক ক্লোরাইড এর যোজনী হবে 2 আর ক্লোরিনে -1 আর এটা মুক্ত আছে 0। এরপরে এখানে যেহেতু এটা জারণ মানে x ধরে বের করলেও কিন্তু +1 -1 বসিয়ে দিবে। দেওয়ার পরে দেখো এটা +2 থেকে কমে +1, আবার 0 থেকে +1, অর্থাৎ এটা কিন্তু বাড়ছে, অর্থাৎ জারণ বিক্রিয়া। আর এখানে যেহেতু +2 থেকে সেটা H+ হয়েছে, আদান কমতেছে, সেহেতু এটা বিজারণ বিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়া আমরা এটা লিখবো যে ইলেকট্রন ত্যাগ দেখাবো, একটা আদান বৃদ্ধি পেল, আর এটা 2+ থেকে প্লাস হয়েছে, অর্থাৎ একটা ইলেকট্রন গ্রহণ করছে, আদান হ্রাস, বিজারণ বিক্রিয়া। তাহলে ইলেকট্রন কেটে দুইটাকে আমরা যোগ করে দেবো। এরপর আমরা নিচে একটু লিখবো, উপরোক্ত আলোচনা থেকে তুমি কিন্তু প্রথমে লিখবে যে 2 নং বিক্রিয়া জারণ বিজারণ যুগপৎ ঘটে, এটি নিম্নে ব্যাখ্যা করা হলো। তারপরে এগুলো লেখার পরে শেষে লিখবে যে উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় এখানে H0 একটি ইলেকট্রন ত্যাগ করে H+ আয়নে পরিণত হয়, অর্থাৎ এখানে আদান বৃদ্ধি পেয়েছে, তাই ইলেকট্রন ত্যাগ করে আদান বৃদ্ধি পেয়েছে, তাই এটি জারণ বিক্রিয়া। এবং অপরদিকে H2+ একটি ইলেকট্রন গ্রহণ করে H+ আয়নে পরিণত হয়, অর্থাৎ এখানে আদানে হ্রাস পেয়েছে, তাই এটি বিজারণ বিক্রিয়া। যেহেতু এখানে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ত্যাগ গ্রহণের মাধ্যমে আদান বৃদ্ধি বা হ্রাস পায়, সেহেতু এখানে জারণ বিজারণ সংঘটিত হয়েছে বা জারণ বিজারণের যুগপৎ ঘটেছে। তো এরপরে আমরা আলোচনা করব শেষের প্রশ্নটি নিয়ে। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে এই বিক্রিয়াটি কিন্তু মাইনাস দেওয়া আছে, তার মানে এটা তাপোৎপাদী বিক্রিয়া। তো তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লাসাতেলের প্রভাব বলতে 3টা প্রভাবে আমাদের লিখতে হবে। তাপের প্রভাব, তো এভাবে লিখবে। তাপের প্রভাবে কিন্তু তাপ বাড়ালে সাম্য ডান থেকে বাম দিকে যাবে, অর্থাৎ নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে ডান থেকে বামে যাবে, অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন করবে। আবার লিখবে যে তাপ কমালে এটা বাম থেকে ডানে যাবে, অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেন যোগ হয়ে বেশি বেশি অ্যামোনিয়া তৈরি করবে। ঠিক আছে, এই বাড়া কমাটা লিখলেই হবে। এরপর চাপের প্রভাব হচ্ছে বেশি, সাধারণত চাপের প্রভাব বেশি মোল থেকে কিন্তু তোমার কম মোলের দিকে যাবে। যেহেতু এই পাশে মোল আছে 1 আর 3 4 আর এই পাশে 2, সেহেতু বাম থেকে ডান দিকে যাবে। আর যদি চাপ বাড়ায় তখনই কেবল তোমার ওই কম মোল হতে, অর্থাৎ ডান থেকে বাম দিকে যাবে। ঠিক আছে, এরপরে গুণমাত্রার প্রভাবটা লিখে দিবে, যে গুণমাত্রার ক্ষেত্রে নিয়ম হচ্ছে বিক্রিয়ক, যদি বিক্রিয়কের গুণমাত্রা বাড়ায়, আমরা এই পাশে গুণমাত্রা বাড়াই, সেক্ষেত্রে বিক্রিয়ক ধীরে ধীরে কমে উৎপাদের পরিমাণ বাড়বে। আবার যদি আমরা উৎপাদের পরিমাণটাই গুণমাত্রা বাড়াই, তাহলে উৎপাদ ধীরে ধীরে কমবে, বিক্রিয়কের পরিমাণ বাড়বে। তো এই হলো 3টার লাসাতেলের নীতির প্রভাব। তো এরপর আমরা রাজশাহী বোর্ডের শেষ প্রশ্ন, শেষ সৃজনশীল 7 নম্বর নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আমি অলরেডি কিন্তু আমার চ্যানেলটিতে রাজশাহী বোর্ডের 2026-এর রসায়নে সৃজনশীলের 1 2 3 4 5 6-এর সবগুলো ক খ গ ঘ প্রত্যেকটা প্রশ্নের সঠিক অ্যান্সার সহ ব্যাখ্যা সহ একবারে ক্লিয়ার করে ভিডিও দেওয়া আছে। তো তোমরা যারা এখনও দেখোনি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো আমি এই ভিডিওতে ফাইনালি লাস্ট যে সৃজনশীলটা এসেছে রাজশাহী বোর্ডে 7 নাম্বার, এই সৃজনশীলটা নিয়ে তোমাদের সবগুলো প্রশ্নের ব্যাখ্যা এখানে করে দিব। ওকে, তো দেখো 7 নাম্বার প্রশ্নটিতে দেওয়া ছিল এরকম একটা বিক্রিয়া যেখানে n এর মান 2। যেহেতু এখানে n এর মান 2, সেহেতু এটা কিন্তু বুঝাইতেছে C2H4, অর্থাৎ এটা হচ্ছে দেখো ইথেন। এখন প্রশ্ন দিছে, এবং এটা কিন্তু ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা হবে এরকম। দেখো বিক্রিয়া আমি করে রাখছি এখানে, পানির সাথে বিক্রিয়া, পানির এইভাবে ভাঙ্গা লিখবে, OH-টা যাবে এখানে আর H-টা প্রবেশ করবে এই সাইডে, অর্থাৎ এখানে হবে CH3 CH2 ঠিক থাকলো, আর OH-টা যে শেষে যোগ হলো, অর্থাৎ ইথানল হবে, অর্থাৎ এখানে বি মূলটা কিন্তু ইথানল। এরপরে দেখো প্রশ্ন বলছে যে আমরা গটা আগে আলোচনা শেষ করি, তারপরে ক খ বলবো। এর অসম্পৃক্ততার পরীক্ষা সমীকরণ সহ ব্যাখ্যা করো। তো এটার আমরা অসম্পৃক্ততার পরীক্ষাটা ব্যাখ্যা করব। তো দেখো অসম্পৃক্ততার পরীক্ষা 2 ধরনের, এ হচ্ছে ইথিন, তাহলে এর অসম্পৃক্ততার পরীক্ষা আছে 2টি, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, অর্থাৎ ইথিনের মধ্যে আমরা ব্রোমিন দেব, তাহলে ব্রোমিন যা এই দ্বিবন্ধন যেখানে আছে 2 কার্বনের সাথে যোগ হবে, অর্থাৎ 1,2-ডাইব্রোমিথেন
যেটা ব্রোমিনের বর্ণ প্রথমে লাল ফোঁটা যোগ করব, সেটা বিক্রিয়ার পরে কিন্তু বর্ণহীন হয়ে যাবে। এ থেকে প্রমাণিত হবে যে এখানে দ্বিবন্ধন বা অসম্পৃক্ততা উপস্থিত। এরপরে কিন্তু আরেকটা বিক্রিয়া রয়েছে বেয়ার দ্রবণ। এটা লিখবে তোমরা, এই ইথেনের সাথে আমরা দেব হচ্ছে পানিকে ভেঙে লেখো OH যোগ জাইমান অক্সিজেন, আর এটার উপস্থিতি থাকবে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে। এখানে তাহলে কিন্তু এই যে এইচ আর এই ও মিলে একটা OH হবে, আর এই OH দুইটা OH কিন্তু এই কার্বনের দ্বিবন্ধন যেখানে আছে সেখানে অ্যাড হবে, অর্থাৎ এরকম হবে, এবং তখন দ্বিবন্ধনটা মুক্ত হয়ে এটা অর্থাৎ একক বন্ধনে পরিণত হবে, ইথিলিন গ্লাইকল তৈরি হবে। তো এর মাধ্যমে কিন্তু এর অসম্পৃক্ততা যাচাই হবে যে এখানে দ্বিবন্ধন উপস্থিত। এর সাদা বর্ণ মনে হয় একটা বর্ণহীন হবে না, সরি গোলাপি বর্ণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ কিন্তু এখানে বর্ণহীন হয়ে যাবে। ঠিক আছে, তো এটার অ্যান্সার শেষ হয়ে গেলে এরপর আমরা করব বি থেকে খাদ্য সংগ্রহ প্রস্তুত করা সম্ভব কিনা। তাহলে বি কিন্তু আমরা দেখলাম ইথানল। তাহলে আমরা ইথানল থেকে খাদ্য সংগ্রহ বলতে কিন্তু বোঝায় অ্যাসিটিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। তাহলে দেখো বি থেকে খাদ্য সংগ্রহ প্রস্তুত। ইথানলের মধ্যে আমরা প্রথমে জার্মান অক্সিজেন দিব পটাশিয়াম ডাইক্রোমেট সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে। তাহলে কিন্তু এই যে এখান থেকে H2 বের হয়ে গেল, ওর সাথে যা পানি হয়ে যাবে, আর এখানে থাকলো CH3COH। সেটাকে একটু সাজিয়ে লিখতে হবে যেহেতু অ্যালডিহাইডে CHও থাকে শেষে। এরপরে ওই ইথানলকে আমরা কি করবো, আবার জার্মান অক্সিজেন দ্বারা জারিত করলে এই ওটা শুধু পুনর্বিন্যাস করে লিখবো, দুইটা ও আগে লিখবো COOH, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড, যা একটি কিন্তু খাদ্য সংগ্রহ বা ভিনেগার নামে পরিচিত। আচার বিভিন্ন খাদ্য সংরক্ষণে এটি ব্যবহার করা হয়। তো এইভাবে লিখে তোমরা কিন্তু একটু এই বিক্রিয়াগুলোর ভাষাটাও লিখে দেবে যে প্রথমে ইথানল জার্মান অক্সিজেন পটাশিয়াম ডাইক্রোমেট এত উপস্থিতিতে জারিত হয়ে ইথানল তৈরি করে, পরবর্তী ইথানল আবার সালফুরিক অ্যাসিড এত উপস্থিতিতে জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিড তৈরি করে, যা একটি খাদ্য সংগ্রহ বা ভিনেগার নামে পরিচিত এবং আচার সংরক্ষণে ব্যবহৃত হয়। তো সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাই যারা আমার রাজশাহী বোর্ডের সকল সৃজনশীলের ভিডিওগুলো দেখেছো। অলরেডি কিন্তু সব ভিডিও দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের সৃজনশীলের পৃথক পৃথক ভিডিও পাবে, এবং ফাইনালি আমি একসাথেও একটা ভিডিও ছাড়তে পারি। তো ভিডিওগুলো কেমন লাগলো বা অ্যান্সারগুলো তোমার সাথে মিলছে কি না অবশ্যই মিলিয়ে নাও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, এবং সুন্দর সুন্দর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকো। সকলকে ধন্যবাদ, এবং দোয়া করি সকল এসএসসি পরীক্ষার্থীদের, সকল বোর্ডের পরীক্ষার্থীদের রেজাল্ট খুব ভালো হোক। যারা কষ্ট করেছো, ভালোভাবে পড়াশোনা করেছো, ভালো পরীক্ষা দিয়েছো, তারা সকলেই A+ পাও, ভালো সাকসেস বয়ে আনো। নো মোর টুডে, থ্যাংক ইউ ওয়াচ মাই ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।